আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক কর্মচারী সহযোদ্ধা ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা ও শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা করে দিলে এমপিও শিক্ষকরা সম্মানী ছাড়াই প্রশিক্ষণ গ্রহণ করতে প্রস্তুত। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সাথে আপনি কি একমত কিনা সেটি আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। শিক্ষকদের যে ভাতাদি বাড়ানোর প্রস্তাব করেছিলেন সাবেক শিক্ষা উপদেষ্টা, কিন্তু এখন শিক্ষক সমাজ দেখছে তাদের ভাগ্য আকাশে আবারও অন্ধকার মেঘ জমা হয়েছে। শিক্ষকদের ভাতাদি বাড়ানোর নাম করে সেটি এখন প্রশিক্ষণ বাবদ 2000 কোটি টাকা আবারও শিক্ষকরা অবহেলিত হতে যাচ্ছেন, এমনটি আমরা আশঙ্কা করেছেন অনেকেই। আমরা শিক্ষক সমাজ চাতক পাখির মতো চেয়ে আছি অন্তর্বর্তীকালীন সরকারের দিকে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত শিক্ষকদের ভাতা দিয়ে কি পরিমাণ বাড়াবেন, শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এটি সরকারি নিয়মে শিক্ষকরা চেয়েছিল, কিন্তু এখন পর্যন্ত শিক্ষকদের ভাতা দির ব্যাপারে কোন মাননীয় শিক্ষা উপদেষ্টা এখন পর্যন্ত কোনো শব্দ করেননি। এখন পর্যন্ত শিক্ষকদের কি পরিমাণে ভাতা বাড়াবেন, বেতন ভাতা, শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া 45% বাড়ি ভাড়া শিক্ষক সমাজের এটি দাবি, এবং চিকিৎসা ভাতা সরকারি নিয়মে এবং বিনোদন ভাতা এটি শিক্ষক সমাজ প্রত্যাশা করছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের ভাতা দিয়ে এক প্রকারে চাপা পড়ে গিয়েছে। এই বর্তমানে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার নিচে চাপা পড়ে গিয়েছে, কিন্তু শিক্ষকরা আবারও ফাঁকিবাজের আওতায় পড়েছে, যেটি আর কি মনে করি ফাঁকির যে আমরা যেটি বুঝতে পারছি। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের যে ভাতাদি বাড়ানোর কথা ছিল সেটি না করে প্রশিক্ষণ বাবদ 2000 কোটি টাকা আবারও যে শিক্ষকদের সম্মানীর নামে যে লোপাট করার সাবেক সরকারের সময় আমরা যেটি দেখেছিলাম, প্রথম সারির যোদ্ধারা পেয়েছিল 500 টাকা, আর এবং তৎকালীন সময় যারা এটি আয়োজন করেছিল, আয়োজক যারা ছিল তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। কিন্তু শিক্ষকদের বেতন ভাতা দিয়ে বাড়ালে সেখান থেকে লোপাট করতে পারবেন না বলে তারা আসলে এটি বাড়াতে চাচ্ছেন না। শিক্ষকরা কোনো প্রশিক্ষণ গ্রহণ করতে চায় না, গ্রহণ করতে চায় ঠিকই, কিন্তু সেখানে কোনো ভাতা দিয়ে তারা চায় না। তারা চায় তাদের ন্যায্য অধিকার, তারা চায় তাদের পাওনা। তাদের ন্যায্য অধিকার আপনারা নিশ্চিত করুন এবং অনতি বিলম্বে আপনারা প্রজ্ঞাপন জারি করুন, নইলে শিক্ষক সমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। সম্মানিত সহযোদ্ধা শিক্ষকবৃন্দ, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এখন আর বসে থাকার সময় নেই। আবারও অন্ধকার কালো মেঘে আবার ঢেকে গিয়েছে। সেই কালো মেঘ আপনাদের যদি দূর করতে না পারেন, আবারও আপনারা বৈষম্যর শিকার হবেন। আপনাদের বেতন ভাতা এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, আবারও আমাদের যে তাদের যে প্রশিক্ষণের নিচে চাপা পড়ে গিয়েছে। শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং বিনোদন ভাতা সাবেক শিক্ষা উপদেষ্টা যেটি বলেছিলেন সেটি দ্রুত বাস্তবায়ন চায় এমপিভুক্ত শিক্ষক সমাজ, নইলে এমপিভুক্ত শিক্ষকরা রাজপথে নেমে এর সমুচীন জবাব দিতে প্রস্তুত। কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা আমরা দেখেছি এখন পর্যন্ত শিক্ষকদের ভাতা দিয়ে বাড়ানোর ব্যাপারে তিনি এখন পর্যন্ত কোনো তার সিদ্ধান্তের কথা এখন পর্যন্ত জানাননি। যতটুকু আমরা জেনেছি, মাননীয় আমাদের যে সাবেক শিক্ষা উপদেষ্টা, বর্তমান পরিকল্পনা উপদেষ্টা, তার মাধ্যমে আমরা জেনেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে শিক্ষা উপদেষ্টা তিনি এখন পর্যন্ত শিক্ষকদের পক্ষে, শিক্ষকদের ভাগ্যের উন্নয়নের পক্ষে এখন পর্যন্ত তিনি কোনো কথা বলেননি। আমরা এই জন্য শিক্ষক সমাজ হতাশ হয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কি পরিমাণ এমপিভুক্ত শিক্ষক সমাজের অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত শিক্ষক সমাজের জন্য কি বাড়ানো হবে, কি পরিমাণ ভাতা দিয়ে বাড়ানো হবে, এখন পর্যন্ত শিক্ষক সমাজ সেটি দেখতে পাচ্ছে না। আবারও শিক্ষক সমাজের একটু আশার বাণী দেখেছিল হয়তো শিক্ষকরা। সাবেক আমাদের যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন স্যারের নামটা না বললেই নয়, তার কাছে শিক্ষক সমাজ চিরকৃতজ্ঞ। কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনাকে বলতে চাই, আমাদের যে সাবেক শিক্ষা উপদেষ্টা
বর্তমান মাননীয় পরিকল্পনা উপদেষ্টা স্যার, আপনি শিক্ষক সমাজ আপনার পাশে আছে, সারা জীবন আপনাকে স্মরণ রাখবে। কিন্তু আপনি পরিকল্পনা উপদেষ্টা হয়ে যে শিক্ষকদের খোঁজ খবর নিচ্ছেন, এর জন্য আপনার প্রতি 5 লক্ষ 5.5 লক্ষ শিক্ষক সমাজ আপনার কাছে চিরকৃতজ্ঞ এবং আপনাকে সারা জীবন মনে রাখবে। স্যার, আপনি শেষ মুহূর্তে আপনার ছেড়ে দিয়েন না স্যার। আপনি শিক্ষকদের যে ভাতা দিয়ে ঘোষণা দিয়েছেন মিডিয়ার কাছে এবং সারা বাংলাদেশ সারা বিশ্ববাসী দেখেছে, সেদিন আপনি কি বলেছেন সেটির দ্রুত বাস্তবায়ন চায় এমপিভুক্ত শিক্ষক সমাজ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি যে বলছি যে আসলে আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা করে দিলে এমপি ও শিক্ষকরা সম্মানী ছাড়া প্রশিক্ষণ গ্রহণ করতে প্রস্তুত। আসলে স্যার, আপনারা কি সহমত পোষণ করেন আমার সাথে যে আমরা শিক্ষক সমাজ আমাদের ভাতা দিয়ে যদি বাড়ানো হয়, আমরা আমাদের যে প্রশিক্ষণে যে টাকা দেওয়া হয় সেই টাকাটা ছাড়াই আমরা বিনা টাকায় আমরা প্রশিক্ষণ গ্রহণ করতে আমরা প্রস্তুত। স্যার, আপনি কি প্রস্তুত কিনা? এটি হলে আমরা সবাই আওয়াজ তুলি। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক একটা শিক্ষকই এক একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক একটা যোদ্ধা। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যার, আমরা লেখনীর মাধ্যমে আপনার লেখনীর মাধ্যমে আমাদের যে অবস্থার পরিবর্তন, এ পর্যন্ত যা কিছু পরিবর্তন হয়েছে আপনার আমার যে লেখনীর মাধ্যমে আপনি আমি যদি জেগে না উঠি, আবারও স্যার আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষক সমাজের ভাগ্য আকাশে আবার কালো মেঘ জমা হয়েছে। আমাদের যে বাজেট ছিল এমপিভুক্ত শিক্ষকদের জন্য, যেটি বাজেট আসলে দেওয়া হয়েছে, সেই বাজেটটি আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে আপনারা বিভিন্ন মাধ্যমে বা মিডিয়ার দেখতে পেয়েছেন যে শিক্ষকদের বাজেট 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা যদি বাজেট দেওয়া হয়, তা 2000 কোটি টাকা যদি প্রশিক্ষণ বাবদ নেওয়া হয়, তাহলে আসলে শিক্ষকদের ভাতা দিয়ে বাড়ানোর একেবারে অসম্ভব। আমি মনে করি ভাতা বাড়ানো সম্ভব না। তাহলে তারা অবকাঠামোগত উন্নয়ন রয়েছে, আরো বিভিন্ন ধরনের ভাতা রয়েছে শিক্ষার্থীর জন্য, অভিবৃত্তি। এক্ষেত্রে আসলে শিক্ষকদের ভাতা দিয়ে আমি মনে করি সেটি অন্ধকারেই থেকে যাবে। শিক্ষক সমাজ, আপনারা জেগে উঠুন, আমাদের সময় আছে, আমাদের সময় হাতে কম। আমরা খুব শীঘ্রই যদি এখন পর্যন্ত যদি আমাদের খুব শীঘ্রই আগামী সপ্তাহের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে আবারও আপনারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের আসলে রাজপথ ছাড়া আসলে কোন সরকারি আমাদের শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন ঘটায়নি। আমাদের শিক্ষকদের আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া, রক্ত ছাড়া জীবন বিসর্জন পর্যন্ত আমাদের শিক্ষক সমাজকে দিতে হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের শিক্ষক সমাজের আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এসেও আমাদের রাজপথে নেমে দাবি দাওয়া আদায় করতে হয়। এর চেয়ে আর দুর্ভাগ্য কি হতে পারে? আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যে 4 জন আমাদের মাননীয় শিক্ষা উপদেশ, 4 জনই হচ্ছেন জাতিগণের মহান কারিগর, তারা হচ্ছেন শিক্ষক, যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং আমাদের শিক্ষা উপদেষ্টা। তিনি এখন পর্যন্ত শিক্ষকদের যে মঙ্গল আমরা দেখতে পাচ্ছি না, তিনি আসলে শিক্ষকদের মঙ্গলের জন্য কাজ করেন সেটি আমরা এখন আমরা বুঝতে পারছি না। হয়তো তিনি করেন, কিন্তু সেটি অন্তরালেই রয়ে যাচ্ছে। তিনি আসলে কি চাচ্ছেন, আমাদের শিক্ষকদের ভাগ্যর উন্নয়নের জন্য তিনি কাজ করবেন কিনা। কিন্তু আমরা যেটা চাচ্ছি না সেটা আমরা পাচ্ছি। আমরা আসলে চাচ্ছিলাম না সার্বজনীন পেনশন স্কিম, আমরা এটি চাচ্ছিলাম না। কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি বিজ্ঞ এবং অভিজ্ঞ মানুষ, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ যে বিদ্যাপীঠ, সেখানে আপনি একজন আদর্শবান শিক্ষক, জাতি গড়ার কারিগর। কিন্তু আপনি যে সার্বজনীন পেনশন স্কিমের বিরোধিতা করেছিলেন, যে এই সার্বজনীন পেনশন স্কিম আপনি সাবেক সরকারের সময় আপনারা ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন, সেই ডাস্টবিনে ফেলে দেওয়া পেনশন স্কিম আবারও শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটি কখনো শিক্ষক সমাজ মেনে নিবে না। আপনি এটিও বাতিল করুন। এটি যদি আপনি এটি না করেন, আপনার কাজ হচ্ছে আপনি 10% শিক্ষক সমাজের রক্ত চুষে খাচ্ছে জোকের মতো, সেই আপনি রক্ত চোষাদের আপনি থামিয়ে দিন। 10% কর্তন বন্ধ করুন। আপনাকে শিক্ষক সমাজ সারা জীবন মনে রাখবে। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনার দৃষ্টি কামনা করছি, আপনি সার্বজনীন পেনশন স্কিম বাতিলকৃত পেনশন স্কিম শিক্ষকদের উপর চাপিয়ে দিবেন না। যদি আপনি শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়ার আগে আপনার যারা সরকারি কর্মকর্তা রয়েছে, আপনি নিজেও একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী, সেই ক্ষেত্রে আপনি সরকারি যে শিক্ষক, জাতিগণের মহান কারিগর, সর্বপ্রথম আপনাকে এই পেনশন স্কিমের আওতায় আসতে হবে। তারপর বড় থেকে ছোট পর্যন্ত আপনি এখানে আসুন। যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে আনুন, আমরা মেনে নিব। অন্যথায় আমরা শিক্ষক সমাজ কখনো, আপনি যে প্রথা চালু করতে যাচ্ছেন, কাকে খুশি করার জন্য আপনি করতে যাচ্ছেন, সেটি এখন পর্যন্ত আমরা শিক্ষক সমাজ কিছুটা হইলেও বুঝতে পেরেছি। কিন্তু
আমরা চাচ্ছি না, আমরা এখন পর্যন্ত শিক্ষক সমাজ কিছু বলতে চাচ্ছি না, আমরা চাই পেনশন স্কিম বাতিল হোক, কিন্তু আপনি বাতিলকৃত পেনশন স্কিম শিক্ষকদের উপর চাপিয়ে দিবেন, সেটি শিক্ষক সমাজ কখনো মেনে নিবে না। এটা কখনো আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হবে না, কারণ আপনি মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি শিক্ষকদেরকে শিখিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয়। শিক্ষকরা, এমপিভুক্ত শিক্ষক সমাজও জানে কিভাবে আন্দোলন করতে হয়, রাজপথে কিভাবে জবাব দিতে হয়, সেটি আপনার মাধ্যমে আমরা শিখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে আন্দোলন করেছিলেন তৎকালীন সরকারের সময়। তৎকালীন সরকার 3 মার্চ তড়িঘড়ি করে, না 3 আগস্ট তড়িঘড়ি করে প্রজ্ঞাপনটি বাতিল করেছিলেন সর্বজনীন পেনশন স্কিম। সেই পেনশন স্কিম আপনি শিক্ষক সমাজের উপর চাপিয়ে দিবেন, সেটি শিক্ষক সমাজ আবার মেনে নিবে, সেটা অসম্ভব কথা। সেটা এই স্বাধীন বাংলায় সেটা হতে দেওয়া হবে না। আমরা চাই সর্বজনীন পেনশন স্কিম বাতিল হোক এবং আমাদের শিক্ষক সমাজের যে প্রত্যাশা, আমাদের শতভাগ উৎসব ভাতা, আমাদের বাড়ি ভাড়া 45% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা এবং বিনোদন ভাতার প্রজ্ঞাপন জারি করুন। আপনি শিক্ষক সমাজের যদি মঙ্গল চান, শিক্ষা সেক্টরকে যদি আপনি সত্যিকারে এগিয়ে নিতে চান, তাহলে অবশ্যই আপনি প্রজ্ঞাপন জারি করে আপনি যে শিক্ষা বান্ধব একজন শিক্ষা উপদেষ্টা, সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে। আপনাকে নিজেকেই প্রমাণ করতে হবে আসলে আপনি কি চাচ্ছেন, আপনি কি আসলে শিক্ষা বান্ধব কিনা, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি শিক্ষক বান্ধব কিনা, সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার কাজের মাধ্যমে। আমরা এখন পর্যন্ত আপনার কাজে আমরা হতাশ হচ্ছি। আমরা এখন পর্যন্ত আপনি দুটি সিদ্ধান্ত নিয়েছেন। একটি হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম, যেটি শিক্ষকদের সর্বনাশা করার জন্য একটা পেনশন স্কিম আপনি হাতে নিয়েছেন, যেটি শিক্ষক সমাজ কখনো মেনে নিবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি শিক্ষকদের প্রশিক্ষণ বাবদ 2000 কোটি টাকা আপনি করেছেন, সেটা আসলে কতটা মঙ্গল হবে। শিক্ষকরা প্রশিক্ষণ ছাড়াই, টাকা ছাড়াই প্রশিক্ষণ আপনি দিবেন, সেটি শিক্ষক সমাজ গ্রহণ করবে। প্রশিক্ষণ দিলে শিক্ষকদের আসলে তাদের দক্ষতা বৃদ্ধি পায়, সেটা ঠিক আছে, তার মানে 2000 কোটি টাকা এখানে বাজেট করতে হবে, সেটা এত দরকারটা কি? শিক্ষক সমাজ বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ গ্রহণ করবে। আজকে লাইভের মাধ্যমে আমি বললাম, কোন শিক্ষক সমাজ এটার প্রতিক্রিয়া দেখাবে না, কিন্তু আপনি শিক্ষকদের জীবন মান উন্নয়ন করুন। শিক্ষকদের যে ঘোষণা দেওয়া হয়েছে, শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, সাবেক দীপুমণি সাহেব এবং নভেল সাহেবরা ঘোষণা দিয়েছিলেন বেতন বাড়ানো হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কথার ফুলঝুরি দেখেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন দেখিনি যে শিক্ষকদের কি পরিমাণ বাড়ানো হবে, সেটি আপনারা বাস্তবায়ন করুন। আপনারা সম্মানিত শিক্ষক বৃন্দকে আমি বলতে চাই, শিক্ষক কর্মচারী ভাইদেরকে, সহযোদ্ধাদেরকে বলতে চাই, স্যার জেগে উঠুন। আপনারা বসে থাকবেন না, আপনারা লেখালেখি শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনতান্ত্রিক ভাবে, যে আমাদের বৈষম্য দূর করতে হবে। স্বাধীন বাংলায় কোনো বৈষম্য থাকবে না। বিপ্লবী সরকার যেহেতু ক্ষমতায় অথবা তারা দেশ পরিচালনা করছে, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা 54 বছরে বৈষম্যের শিকার হয়ে আসছি, তাহলে কেন এত বৈষম্য? শিক্ষা ক্ষেত্রে যদি বৈষম্য থাকে, যেখান থেকে মেধাবীরা বের হবে, যেখান থেকে আমরা জাতি গড়ার মহান কারিগর হিসেবে যে শিক্ষার্থীকে গড়ে তুলবো, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো, সেই শিক্ষার্থী যাদেরকে আমরা গড়ে তুলবো, আমরা যাদেরকে গড়ে তুলবো, আমাদের মেরুদণ্ডই যদি ঠিক না থাকে, শিক্ষক হচ্ছে জাতি গড়ার মহান কারিগর, সেই মহান কারিগরের যদি মেরুদণ্ড দুর্বল থাকে, সে আসলে কিভাবে জাতিকে গড়বে, জাতিকে নির্মাণ করবে, স্থাপন করবে? আসলে এটা অসম্ভব কথা। আপনারা যদি শিক্ষক সমাজের মঙ্গল চান, তাহলে অবশ্যই শিক্ষায় যে বৈষম্য রয়েছে, শিক্ষকদের যে জীবনমানের বৈষম্য রয়েছে, সেগুলি আপনারা নিরসন করুন। শিক্ষক সমাজ চেয়েছিল সর্বপ্রথম যে আপনারা ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত চেয়েছিল। ইতিমধ্যে সেটির দৃশ্যমান আমরা কিছু দেখতে পাচ্ছি, সেটি আমরা ধন্যবাদ জানাচ্ছি জন্য। আমাদের যে প্রণোদনা দেওয়া হচ্ছে সরকারি চাকরিজীবীদের নাই, সেটা আমরা ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের তো বৈষম্য থেকেই যাচ্ছে। শিক্ষক সমাজের তো বৈষম্য কমছে না, বরং বাড়িয়ে তুলছেন। আপনারা শিক্ষক সমাজকে দেশকে যদি এগিয়ে নিতে চান, যত প্রকার আপনার সংস্কার করেছেন, যদি সংস্কারকে যদি আপনারা সত্যিকারই বাস্তবায়ন করতে চান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এখান থেকে গড়তে হবে। তাই এখান থেকে যদি আপনারা গড়তে চান, তাহলে শিক্ষকদেরকে আগে গড়তে হবে, শিক্ষকদের জীবন মান আগে গড়তে হবে। শিক্ষকদেরকে জীবন মানের জন্য কোনো ঘাটতি না থাকে, তাহলেই দেশ এগিয়ে যাবে, দেশ বিশ্বর দরবার, বিশ্বর কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে শিক্ষকরা সম্মানী বিনা পারিশ্রমিকে আজকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত,
শিক্ষক সমাজ সেটি তারা সহমত পোষণ করবেন আশা করি। সম্মানিত শিক্ষক বৃন্দ, আপনারা বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ গ্রহণ করতে প্রস্তুত কিনা? তখনই গ্রহণ করবে যখনই আপনারা শিক্ষকদের জীবন মান উন্নয়ন করবেন, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা আপনারা বৃদ্ধি করবেন, তখনই শিক্ষক সমাজ বিনা পারিশ্রমিকে তারা প্রশিক্ষণ গ্রহণ করবে। শিক্ষকদের 2000 কোটি টাকা যে আপনারা বাজেট করে যাচ্ছেন বা করছেন বা চিন্তা ভাবনা করছেন, পরিকল্পনা করছেন, সেটি না করে শিক্ষকদের 2000 কোটি শিক্ষকদের পিছনে ব্যয় করুন। দেখবেন এই শিক্ষকরাই জাতি গড়ার মহান কারিগর হিসেবে তারা আসলে আমাদের দেশকে একটা আধুনিক দেশ, একটা স্মার্ট দেশ যাই বলি না কেন, একটা উপহার দেবে। স্মার্ট নাগরিক, স্মার্ট শিক্ষার্থী ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে। এই শিক্ষকরাই গড়ে তোলেন আইনস্টাইন, এই শিক্ষকরাই গড়ে তোলেন নিউটন, এই শিক্ষকরাই গড়ে তোলেন গ্যালিলিও, এই শিক্ষকরাই ইবনে সিনার মতো মানুষ তৈরি করেছিল। কিন্তু সেই শিক্ষকদেরকে জীবন মানের দিকে যদি আপনারা নজর না দেন, সেই শিক্ষকদের জীবন মান যদি অন্ধকারে থাকে, তাহলে কারা এই ভবিষ্যৎ প্রজন্মকে গড়বে? এই শিক্ষককে যদি আপনারা যথাযথ সম্মান আপনারা নিশ্চিত করেন, শিক্ষকরা কথা দিচ্ছে আজকে লাইভের মাধ্যমে, এই শিক্ষকদেরই দায়িত্ব হচ্ছে এই ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়া, ভবিষ্যৎ প্রজন্মকে তারা দায়িত্ব নেবে একজন আদর্শ নাগরিক হিসেবে। কিন্তু শিক্ষকদেরকে আপনারা যে তাদের অর্থনৈতিক যে সমস্যা রয়েছে সেটি আপনারা অতি দ্রুত আগামী সপ্তাহ, যেহেতু আজকে শেষ কর্মদিবস, এই সপ্তাহ আগামী সপ্তাহ যেহেতু রবিবার এবং সোমবারের মধ্যে আপনারা প্রজ্ঞাপন যদি না করেন, শিক্ষক সমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। আপনারা শিক্ষক সমাজকে রাজপথে আর নামতে বাধ্য করেন না, শিক্ষক সমাজ আবারও আন্দোলন সংগ্রামের দিকে যাচ্ছে। কারণ আমরা দেখেছি এ পর্যন্ত শিক্ষকদের যে ভাগ্যের পরিবর্তন হয়েছে সেটি কিন্তু আন্দোলনের মাধ্যমে, আন্দোলন সংগ্রাম ছাড়া এমপিভুক্ত শিক্ষক সমাজের আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। আমরা শুনেছি 250 টাকা বা 270 টাকা থেকে বেতন ভাতা থেকে শুরু হয়েছে। এটা একটি জটিলতা ছিল, একটি ব্রিটিশ শাসিত একটি প্রথা ছিল, সেই শিক্ষকদেরকে দুর্বল করে রাখা। আপনার শিক্ষকদেরকে দুর্বল নয়, শিক্ষকদেরকে সবল করে তুলুন, তাহলে দেশ সবল হবে। আপনারা যদি শিক্ষকদেরকে দুর্বল করেন, দেশ কখনো সবল হবে না। দেশকে যদি আত্মনির্ভরশীল করতে চান, আগে শিক্ষকদেরকে আত্মনির্ভরশীল করতে হবে। আপনার সত্যিকারের দেশকে যদি ভালোবাসেন, তার শিক্ষকদের জীবন মানের উন্নয়ন করতে হবে। শিক্ষকদেরকে জীবন মান উন্নয়ন করাই মানে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে উন্নয়ন করা। আজকে লাইভটি স্যার, সম্মানিত শিক্ষক বৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনার লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনিও একজন জাতি গড়ার মহান কারিগর, আপনি একজন আলোকিত মানুষ। আপনার কাছে এমপিভুক্ত শিক্ষক সমাজ চাতক পাখির মতো চেয়ে আছে। আপনার হস্তক্ষেপ আমরা কামনা করছি। এই মুহূর্তে আপনার হস্তক্ষেপ ছাড়া আমরা কখনো সফল হব না। আপনি মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, আপনি একজন আলোকিত মানুষ। আপনার দিকে শিক্ষক সমাজ চেয়ে আছে। আপনি সারা বিশ্ব ঘুরে দেখেছেন যে সেখানে শিক্ষকদের জীবন মান কেমন, সেখানে শিক্ষকদের কেমন সম্মান করা হয়, তাদের সম্মানিটা কেমন। আমরা চাই, শিক্ষক সমাজ চাই, আর সম্মানের পাশাপাশি সম্মানিটাও নিশ্চিত করুন। আপনি মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি যা কিছু সংস্কার করুন না কেন, যদি শিক্ষকদের জীবন মান যদি আপনি পরিবর্তন করতে না পারেন, কোন সংস্কারই কিন্তু আপনার কোনো কাজে আসবে না। কারণ এই ভবিষ্যৎ প্রজন্মই কিন্তু আসলে এখান থেকে আসলে বের হবে, কেমন মানুষ হবে। শিক্ষকরাই একজন আদর্শ নাগরিক হিসেবে তৈরি করেন, তাহলে শিক্ষকদের জীবন মান সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের যদি আপনি অন্ধকারে রেখে যান, আপনার দেশ অন্ধকারে থাকবে, দেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কারণ এই শিক্ষকরাই শ্রেণী কক্ষে পাঠদান করে থাকেন। শিক্ষকদের যদি মন ভালো না থাকে, সে যদি অর্থনৈতিক চিন্তা করতে হয় শ্রেণী কক্ষে বসে, তাহলে তিনি কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন? তার জন্য পারিবারিক, সামাজিক যে অর্থনৈতিক যে সমস্যা রয়েছে সেটির কথা যেন চিন্তা না করতে হয়, তার পরিবারের কথা যেন চিন্তা না করতে হয়। আগামী কালকে তার সন্তানের যে চিকিৎসা, তার বাবার চিকিৎসা খরচ, সেটা আমি কোথায় পাবো, সেটির জন্য শ্রেণী কক্ষে বসে করতে না হয়। এমন একটা আপনার শিক্ষা ব্যবস্থা করুন, সে শিক্ষকদের জীবন মানের এমন একটা আপনি উপহার দিন, তাহলে শিক্ষক সমাজ আপনি যত সংস্কার করেছেন, সেই সংস্কারের দায়িত্ব শিক্ষকরা দায়িত্ব পালন করবে। যেমন আমি বলছি, এই যে সংস্কার আপনি করেছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে বলা হচ্ছিল, সে দাবি জানানো হচ্ছিল, জোরালো দাবি জানানো হয়েছিল, কিন্তু যে একটি সংস্কার কমিশন গঠন করা হোক শিক্ষায়, কিন্তু শিক্ষক সমাজ বড়ই হতবাগা। সেই শিক্ষক সমাজে আজ পর্যন্ত কোন সংস্কার কমিশন গঠন করা হয়নি অদৃশ্য কারণে। আমরা দেখেছি শিক্ষক সমাজ যেটি চাচ্ছে তার বিপরীত পাচ্ছে। শিক্ষক সমাজ চাচ্ছিল যেটি চাচ্ছে তার বিপরীত পাচ্ছে। শিক্ষক সমাজ
চেয়েছিল তাদের বাড়ি ভাড়া, শিক্ষক সমাজ চেয়েছিল তাদের চিকিৎসা ভাতা, শিক্ষক সমাজ চেয়েছিল বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং বিনোদন ভাতা এবং জাতীয়করণ। এটি আপনাদের শিক্ষা উপদেষ্টা আপনাদের পক্ষ থেকেই বলা হচ্ছে, শিক্ষকদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল আন্দোলন করে। আপনারা জানেন 2023 সাল থেকে 23 সালেও কিন্তু এই এমপিভুক্ত শিক্ষকরা রাজপথে নেমেছিল। 18 সাল থেকে আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। এই আন্দোলন শুধু আজকের নয়, 18 সাল থেকে এমপিভুক্ত শিক্ষক সমাজ রাজপথে আন্দোলন করেছিল। 2023 সালে আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃত্বে সম্ভবত 44 দিন আন্দোলন করা হয়েছিল। এরপরে বিটিএর নেতৃত্বে 22 দিন আন্দোলন করা হয়েছিল। এরপরে আমাদের যে ঐক্যজোটের নেতৃত্বে অধ্যক্ষ দিলার হোসেনের আজিজি স্যারের নেতৃত্বে 22 দিন আন্দোলন করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা, একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি শিক্ষকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন ইতিমধ্যে। তিনি ঘোষণা দিয়েছিলেন, তাকেও কিন্তু ওখান থেকে সরানো হয়েছিল, যে শিক্ষকদের তিনি কিন্তু একটু বেশি ভালোবেসে ফেলেছিলেন, যার কারণে অনেকের এটি ভালো লাগেনি, যার কারণে স্যার ওখান থেকে তাকে সরানো হয়েছিল। আমরা শিক্ষক সমাজ সেটি বুঝতে পেরেছি। তিনি ছিলেন একজন সত্যিকারের অভিভাবক। স্বাধীনতা 54 বছরে, স্যার আপনারা আমার সাথে সহমত পোষণ করবেন কিনা সেটা জানি না, স্বাধীনতা 54 বছরে এ পর্যন্ত যত অভিভাবক এসেছে, আমাদের যে সাবেক শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন স্যার এবং আমাদের বর্তমান পরিকল্পনা উপদেষ্টা স্যার, তিনি যে শিক্ষকদের জন্য যে ঘোষণাটি দিয়ে গেছেন, আমরা চাই শিক্ষক সমাজ সেটি বাস্তবায়ন হোক এবং অনতিবিলম্বে সেটি প্রজ্ঞাপন জারি করা হোক। কিন্তু শিক্ষক সমাজ দেখতে পাচ্ছে হতাশা। প্রজ্ঞাপন হবে কিনা সেটা অদৃশ্য, কারণেই আমাদের যে বাজেট, শিক্ষা খাতে যে বাজেট, সেটি অন্যদিকে নেওয়া হচ্ছে। তার মানে শিক্ষকদের যে ভাতাদি বাড়ানোর কথা বলা হচ্ছিল, সেটি কিন্তু চাপা পড়ে গিয়েছে। তার শিক্ষক সমাজ, আপনি যদি এখনো জেগে না উঠুন, আপনি যদি এখনো আওয়াজ না তুলুন, স্যার আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। স্যার আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া, আপনার লেখনির মাধ্যমে স্যার আমাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়েছে। এ পর্যন্ত স্যার আপনি যা কিছু পরিবর্তন হয়েছে সেটি আপনার আন্দোলনের ফসল। অতএব স্যার জেগে উঠতে হবে আপনাকে। আপনার ভাগ্যের পরিবর্তন স্যার আপনাকেই করতে হবে স্যার। কারণ আমরা সেই দেশে বাস করি না স্যার। আমাদের শিক্ষকদেরকে জীবন বিসর্জন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, হয়রানির শিকার হতে হয়েছে। আমাদের যে কিছুদিন আগে কাউসার সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের শিক্ষক নেতা, আমাদের অভিভাবক। আমি যদি বলি এখান এই জায়গা থেকে বিতর্ক থাকতে পারে স্যার, ভালো মন্দ আমাদের মানুষ, আমরা তো মানুষ। সে তো একজন আমাদের শিক্ষকদের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন, আজকে তিনি জেলে। আজকে তিনি এই সুসংবাদটি পাননি যে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে, কিন্তু তিনি জানতে পারেন আজকে আমাদের জন্য তিনি যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনি আজকে জেলে। আমাদের যে অধ্যক্ষ দেলার হোসেন আজিজি স্যার যে নেতৃত্ব দিয়েছিলেন, কঠোর থেকে কঠোর আন্দোলন করেছিলেন 22 দিন। সেখানে শিক্ষকদেরকে হয়রানি করা হয়েছিল। অধ্যক্ষ দেলার হোসেন আজিজি স্যারকেও সেদিন গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দর একান্ত প্রচেষ্টা সেদিন কিন্তু তাকে মুক্ত করা হয়েছিল। কিন্তু সেদিন যে আন্দোলন, সে আন্দোলনের ফসল স্যার তারপরেই কিন্তু ঘোষণা দিয়েছেন আমাদের সাবেক যিনি শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা, তিনি ঘোষণা দিয়েছিলেন শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ঘোষণা দিয়েছিলেন। সেই শিক্ষক সমাজের আপনারা যে ঘোষণা দিয়েছিলেন সেটির বাস্তবায়ন চায় এমপিভুক্ত শিক্ষক সমাজ। কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্য আকাশে আমরা লক্ষ্য করছি এখন আবার অন্ধকার কালো মেঘ জমা হয়েছে। স্যার আপনি জেগে উঠলেই অন্ধকার কালো মেঘ আবারও চলে যাবে। স্যার এই দেশটি স্বাধীন হয়েছিল আন্দোলনের মাধ্যমে, স্যার রক্তের মাধ্যমে। আপনারা আমার যে স্যার হয়তো গুটি কয়েক শিক্ষক আমাদের রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু আসলে আমরা সুযোগ সুবিধা গ্রহণ করছি 5 লক্ষ শিক্ষক সমাজই। স্যার আমরা এক একজন যদি 5 লক্ষ শিক্ষক সমাজ এক একজনের যদি এক একটা পোস্ট দেই, তাহলে 5.5 লক্ষ পোস্ট হয়। আমরা ন্যূনতম প্রত্যেকটা ব্যক্তি, আমাদের কর্মচারী ভাইরা থেকে সকলেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অ্যাক্টিভ রয়েছি। কিন্তু স্যার আমরা আমাদের অধিকারের কথা আমরা বলি, আমরা তুলে ধরি, সরকারের কাছে তুলে ধরি যে আমাদের ন্যায্য অধিকার। আমাদের সাবেক বর্তমান সাবেক শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান যে পরিকল্পনা উপদেষ্টা তিনি যে ঘোষণা দিয়েছেন সেটির আমরা বাস্তবায়ন চাই। অনতিবিলম্বে আমাদের সেই ঘোষণার বাস্তবায়ন করা হোক এবং প্রজ্ঞাপন জারি করা হোক। মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক, আপনি সারা জীবন কিন্তু আপনি এই সরকারে থাকবেন না। অতএব স্যার আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করে যান। শিক্ষক সমাজের 10% যে কর্তন করা হচ্ছে, শিক্ষকদের ঘামের টাকা, শিক্ষকদের রক্তের টাকা, সেটি যে কল্যাণ ট্রাস্টে 10% কর্তন করা হচ্ছে,
6% পরে পরে 4% কর্তন করা হয়েছে, সেখানে আদালতের রায় থাকার পরও সেখান থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সে বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি বা পরিপত্র আসেনি। এজন্য শিক্ষক সমাজ হতাশা প্রকাশ করছে। সেটি তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিমে আবারও যে টাকা কর্তনের আবার পায়তারা চালানো হচ্ছে, যেটি আমরা দেখেছিলাম সাবেক যেভাবে 10% কর্তন করা হচ্ছে সেই স্টাইলই আবারও 5 থেকে 10% কর্তনের প্রচেষ্টা চলছে। এটি শিক্ষক সমাজ কখনো মেনে নেবে না। শিক্ষকরা আবারও কিন্তু রাজপথে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, কারণ এই দেশটা স্বাধীন হয়েছে আন্দোলনের মাধ্যমে। এই দেশটা স্বাধীন স্যার আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে 1971 সাল থেকে শুরু করে আমরা 52 বলি, ভাষা আন্দোলন বলি, যা কিছু হয়েছে আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে। আমাদের যে বৈষম্য সেটিও এই আন্দোলনের মাধ্যমেই আমাদের দূর হয়েছে। স্যার আন্দোলন ছাড়া কোনো বিকল্প আমাদের পথ নেই। আমরা দেখেছি 2024 সালে যে আন্দোলন হয়েছে সেটি কিন্তু আন্দোলনের মাধ্যমে পরিবর্তন হয়েছে। আমাদের শিক্ষক সমাজের যেভাবে পরিবর্তন হয়েছে দেশ, সেভাবে পরিবর্তন হতে হবে। আমাদের শিক্ষকদের জীবন মানেরও পরিবর্তন হতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকারকে আপনারা যদি দাবি করেন, আপনাদের সত্যিকারের বিপ্লবী সরকার হয়ে থাকেন, তা শিক্ষায় আপনাদের সর্বপ্রথম উচিত শিক্ষায় বিপ্লব ঘটানো, শিক্ষকদের জীবন মানের বিপ্লব ঘটানো। শিক্ষকদের জীবন মানের যখনই আপনার বিপ্লব ঘটাবেন তখনই দেশ এগিয়ে যাবে, সর্বোচ্চ চূড়ায় উঠে যাবে, সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। কিভাবে সেটি সম্ভব? শিক্ষায় এই শিক্ষকই শ্রেণীকক্ষে বসে কোনো চিন্তা করবেন না, তিনি চিন্তা করবেন তার পাঠদান, তার সন্তান তুলো যে শিক্ষার্থীকে কিভাবে আগামীকালকে আমি পাঠটা সুন্দরভাবে আমার সন্তান তুলো যে শিক্ষার্থীকে দান করব, কিভাবে আমি কোন উদাহরণ তুললে বা কোন গবেষণা করলে আমার শিক্ষার্থী সঠিকভাবে বুঝতে পারবে। সেটির মাধ্যমে ওখানে বসে যদি অর্থনৈতিক চিন্তা না করতে হয়, তিনি কিন্তু সবসময় তিনি ধ্যান মগ্ন থাকবে যে আমার সন্তান, আমার শিক্ষার্থী আমি কিভাবে গড়ে তুলবো। কিন্তু শ্রেণীকক্ষে বসে আমার শিক্ষকদের চিন্তা করতে হয় আমি কবে বদলি হব, আমি কবে আমার আপন ঠিকানায় পৌঁছে যাব বা যেতে পারবো। কিন্তু আমার শিক্ষকরা চেয়েছিল বদলি, এখন পর্যন্ত সেই বদলির ভাগ্য আকাশ অন্ধকার। এখন পর্যন্ত শিক্ষক সমাজ বদলি হতে পারে না। তারা চেয়েছিল বদলি, কিন্তু এখন পর্যন্ত আমাদের শিক্ষক সমাজের শিক্ষকদের দু চোখের পানিতে বালিশ ভিজে যায়। 12,500 টাকা স্কেলে আপনারা একজন শিক্ষক তিনি চাকরি করেন, 12,500 টাকায় চাকরি করেন, তিনি কিভাবে সংসার চালান? বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন শিক্ষক, তারপর আমার কর্মচারী ভাইরা রয়েছে, তারা 8,250 টাকা চাকরি করেন, কিভাবে সংসার চালান? মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি শিক্ষকদের জীবন মানের দিকে লক্ষ্য করুন। আমার শিক্ষকরা দারুণ মানে অসহায় জীবন যাপন করেন। তাদের যে 12,500 টাকা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমার শিক্ষকরা হিমশিম খাচ্ছেন। আমাদের শিক্ষকরা সংসার চালাতে পারছেন না, তার পরিবারের সঠিক যে দায় দায়িত্ব সেটি নিতে পারছেন না, আত্মীয় স্বজনের খোঁজ নিতে পারছেন না। এবং যদিও আমাদেরকে উৎসব ভাতা 50% করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় 50% কেন, এখানে শতভাগ শিক্ষক সমাজের প্রত্যাশা ছিল শতভাগ উৎসব ভাতা চালু করা হোক, কিন্তু শতভাগ না করে আপনারা 50% করেছেন বা 25% বৃদ্ধি করেছেন, কিন্তু কর্মচারী ভাইরা অন্ধকারে রয়ে গেছে। আপনাদের সরকার বিপ্লবী সরকারের মাধ্যমে তা কর্মচারী ভাইদেরও তো প্রত্যাশা ছিল যে তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হোক, কিন্তু আমার কর্মচারী ভাইরা বঞ্চিত রয়ে গেল। সরকারের কাছ থেকে তারা কিছু পায়নি সেটাই বলবে, আর শিক্ষক সমাজ হয়তো বলবে, আমার কথা হয়তো কারো পক্ষে যাবে, বিপক্ষে যাবে। আমার কর্মচারী ভাইরাও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা যদি, আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে তাদের মন যদি খারাপ থাকে, আমি দেখেছি আমার মনটাও খারাপ হয়ে যায়। তিনি কত টাকায় বেতনে চাকরি করেন, খুব কম টাকায় আমার কর্মচারী ভাই চাকরি করেন, কিন্তু তাকে সেই উৎসব ভাতাটি তাকে আপনার পারতেন না একটু শান্ত, তাকে একটু সাহস দিতে, তাকে একটু আনন্দ দিতে? আমি শিক্ষক, আমার মনটা ভালো ছিল, কিন্তু আমার কর্মচারী ভাইয়ের মনটা খুবই খারাপ। আমি দেখেছি, আমি সচক্ষে দেখেছি। জানি না স্যার আপনারা কতটা অনুধাবন করতে পেরেছেন আমার ওই শিক্ষক, আমার যে কর্মচারী ভাইয়ের, আমার প্রতিষ্ঠানে কর্মচারী ভাইয়ের, তিনি অনেক কষ্টে, তার মনটা ভালো নেই। অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকারের কাছে সকলেই আমাদের চাওয়া ছিল, আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের একটা পরিবর্তন হোক। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করতে চাই যে সামনে যে ভাতা দিয়ে বৃদ্ধি করবেন, সেখানে যেন আমাদের কর্মচারী ভাইরা কোনো প্রকার বৈষম্যের শিকার না হন। তারা কিন্তু হতাশায় রয়েছে আমাদের মতো। শিক্ষকদের জীবন মানের দিকে আপনারা যদি লক্ষ্য না রাখেন, তাহলে আপনারা আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, তাদেরকে কিন্তু সত্যিকারের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। কারণ আমাদের এই শিক্ষকই আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবেন। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে আমাদের শিক্ষকদের শিক্ষক শ্রেণীকক্ষে বসে চিন্তা করবেন তার গবেষণা, কিভাবে আমার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো, কোন পাঠটি আমি কোন উপকরণ ব্যবহার করলে আমার পাঠটি সহজ হবে, আমার সন্তান তুলো শিক্ষার্থী শিখতে পারবে।
তিনি চিন্তা করবেন এটি, কিন্তু তাকে চিন্তা শ্রেণীকক্ষে বসে চিন্তা করতে হয় আমি কবে আমার বাড়ি যাব, আমার মাকে দেখবো, অসুস্থ মাকে দেখবো, আমার অসুস্থ বাবাকে আমি দেখতে যাব। আমার অসুস্থ মা খেতে পারে না, আমার বাবা খেতে পারে না, তিনি কিন্তু চিকিৎসা সেবা চালাবেন, পাশে বসে তার যে একটু সেবা যত্ন করবেন শেষ বয়সে সেটিও তিনি করতে পারেন না, এমনকি মৃত্যুবরণ করেন আমার আমার অনেক যারা শিক্ষক ভাইরা আছেন তাদের বাবা মাকে শেষ মৃত্যুর যে দাফন কাফনের ব্যবস্থা সেটিও করতে পারছেন না। শিক্ষকদেরকে আপনারা কতটা ভালোবাসছেন, শিক্ষকদেরকে আপনারা কতটা সম্মান দিয়েছেন। শিক্ষকদের আমি দেখেছি অনেক নারী শিক্ষক আছে যাদের সংসার, আমার কাছে অনেকেই বলেন স্যার সে আমাদের স্যার সংসার ভেঙে গিয়েছে স্যার, যেহেতু অনেক দূরে 300 থেকে 400 কিলোমিটার দূরে চাকরি করি স্যার, স্বামীর সংসার তার সামলানো সম্ভব না, হয়তো আমার চাকরি ছাড়তে হবে, না হয় আমার স্বামীর সংসার ছাড়তে হবে, দুইটার একটা তো স্যার। আপনার শিক্ষকদেরকে কত ভালো রেখেছেন। 97% রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আমাদের এমপিভুক্ত শিক্ষক সমাজ। একই কারিকুলাম, একই সিলেবাস, একই প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও এবং একই সময়সূচি, সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য। শিক্ষাগত যোগ্যতা আমাদের যিনি একজন সরকারি শিক্ষক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন, আর যিনি একজন এমপিভুক্ত শিক্ষক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই মহান পেশায় আসেন। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই মহান পেশায় যাতে মেধাবীরা না আসতে পারে তারই একটি রূপকৌশল আমরা শিক্ষক সমাজ দেখতে পাচ্ছি। মেধাবীরা তো এই মহান পেশায় আসবে না, কেন আসবে? আমরা যারা এসেছি তারা আসলে ভুল করেছি, আমরা সরি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আমরা যারা এসে পড়েছি এখন অন্য পেশায় যে যাব সে বয়সও নেই, অনেকে শেষ বয়সে এসে গেছেন তাদেরও যাওয়া সম্ভব না। যদি আসলে আমার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করার থাকতো তাহলে স্যার আমি নির্দ্বিধায় আমি চাকরিটি ছেড়ে দিতাম, কারণ আমার শেষ কর্মসংস্থান নেই, কারণ আমি যে কোথায় যাব আমার পরিবারের অবস্থা কি হবে। আমাদের শিক্ষকদেরকে এত সম্মান দেওয়া হয়, আমাদের শিক্ষকদেরকে মানসিকভাবে আপনারা ভালো রাখুন। যদি শিক্ষকদেরকে আপনারা ভালোবাসেন, শিক্ষার্থীকে ভালোবাসেন, এই যে স্বাধীনতা যে 2024 সালে যে বিপ্লব ঘটিয়েছিল আমাদের শিক্ষার্থীরা, সেই আবু সাইদ মুগ্ধ, সেই আবু সাইদ এবং মুগ্ধর শিক্ষকরা আজকে অবহেলিত। আজকে আবু সাইদ রক্ত দিয়েছিল বৈষম্যর বিরুদ্ধে, দুহাত মানে তুলে ধরেছিল, সেই কেন ধরেছিল? বৈষম্যর বিরুদ্ধে। সেই আবু সাইদের শিক্ষকরা আজকে অবহেলিত, সেই আবু সাইদের শিক্ষকের চোখে আজকে দু চোখে জল, আজকে জল থাকার কথা না। আবু সাইদ তো যুদ্ধ করেছিল এই বৈষম্যর বিরুদ্ধে, তাহলে আবু সাইদ এবং মুগ্ধ যে জীবন দিয়েছিল তারা তো কষ্ট পাচ্ছে সেখানে বসে। তার শিক্ষা গুরুরা আজকে অবহেলিত। সকলের ভাগ্য গ্রহণ পরিবর্তন হয় এবং 2000 কোটি টাকা বাজেট গ্রহণ করা হচ্ছে এই প্রশিক্ষণ বাবদ, কিন্তু শিক্ষকদের জীবন মানের দিকে এখন পর্যন্ত আমরা কোনো শব্দ শুনতে পাচ্ছি না। এখন পর্যন্ত আমরা দেখছি না বাজেট ঘোষণা হয়েছে, কিন্তু কোন খাতে কত টাকা ব্যয় হবে তারা চূড়ান্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষকদের যে কি পরিমাণ ভাতা বাড়ানো হবে সেটি আমরা দেখছি না। আমরা দেখছি অদৃশ্য কারণে সেটি চাপা পড়ে যাচ্ছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, সহযোদ্ধা শিক্ষকবৃন্দ, আপনার জেগে উঠুন, নইলে স্যার আমাদের ভাগ্য আবারও অন্ধকার কালো মেঘ আবার জমা হতে যাচ্ছে, সেই অন্ধকারেই থেকে যাবেন স্যার, আবার আন্দোলন করবেন, কাজ হবে না স্যার। কারণ তারা বাজেট অন্য খাতে নিয়ে যাচ্ছে। প্রশিক্ষণ 2000 কোটি টাকা প্রশিক্ষণ স্যার কি হয় সেটা আমরা জানি। শিক্ষক সমাজ প্রথম সারির যোদ্ধা, সেই প্রথম সারির যোদ্ধাকে কি সম্মান করা হয় সেটা আমরা জানি, আমরা দেখেছি। মাত্র 500 টাকা প্রথম সারির যোদ্ধাকে দেওয়া হয়েছে, আর কারো 30,000, 40,000, 18,000, 22,000 এভাবে তাদের সম্মানী দেওয়া হয়েছিল। আর যিনি প্রথম সারি যোদ্ধা, যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেন, কষ্ট করেন, শিক্ষার্থী নিয়ে কষ্ট করেন, পাঠদান করেন, প্রশিক্ষণ গ্রহণ করেন অতি কষ্টে, কিন্তু তার সম্মানী 500 টাকা। 2000 কোটি টাকা বাজেট আপনারা এদিকে না দিয়ে আপনার শিক্ষকদের জীবন মানের দিকে নজর দিন, খেয়াল করুন, আর ওই বাজেট আপনারা বন্ধ করুন। শিক্ষকরা বিনা খরচে প্রশিক্ষণ গ্রহণ করতে বাধ্য, কিন্তু কথা হচ্ছে শিক্ষকদের জীবন মান আগে বৃদ্ধি করতে হবে, শিক্ষকদের ভাতা দিয়ে বাড়াতে হবে, শিক্ষকদের বেতন ভাতা, শিক্ষকদের বাড়ি ভাড়া, শিক্ষকদের চিকিৎসা ভাতা, শিক্ষকদের উৎসব ভাতা সেটি সরকারি চাকরিজীবীদের ন্যায় করতে হবে। অন্যথায় বিপ্লবী সরকার কখনোই যে বিপ্লবের কথা আমরা বলি সেই বিপ্লব কখনো বাস্তবায়ন হবে না। যে আপনারা যাই বলেন না কেন, আপনারা যত সংস্কার করেছেন সেই সংস্কার কাজে আসবে না, কারণ এখান থেকে এই শিক্ষকরাই, এই জাতি গড়া মহান কারিগররাই তারাই গড়ে তুলবে, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে। যে বৈষম্য রয়েছে শিক্ষায় সেই বৈষম্য আপনারা দূর করুন, শিক্ষকদের জীবন মান উন্নয়ন করুন।
সম্মানিত শিক্ষকবৃন্দ, জানি না আমার সাথে আপনারা সহমত পোষণ করবেন কিনা। আশা করি আমি যে কথাগুলি বলেছি, বলার চেষ্টা করেছি, আপনাদের বুঝাবার চেষ্টা করছি, আমার সাথে হয়তো আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, এটা আপনার স্যার ব্যক্তিগত। কিন্তু স্যার আমরা জেগে উঠি স্যার, আমরা বাড়ি ভাড়া, আমাদের চিকিৎসা ভাতা, আমাদের উৎসব ভাতা সরকার দেয়। আমি ব্যক্তিগতভাবে স্যার বলছি, এটা সকলের পক্ষ থেকে বলছি, আমরা যে প্রশিক্ষণে যে টাকাটা আমরা যে সম্মানিটা সেটা আমরা নিব না। আমাদের প্রশিক্ষণ ভাতার দরকার নেই, আমরা বিনা পারিশ্রমিকে আমরা প্রশিক্ষণ গ্রহণ করব। যদি আমাদের জীবন মান বৃদ্ধি করা হয়, সরকারি এবং বেসরকারি যে পাহাড় সমান যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য যদি আমাদের দূর করা হয়, আমরা কোনো পারিশ্রমিক নেব না। সেটি প্রয়োজনে এটি আমরা প্রয়োজনে মিডিয়ার সামনে বা তারা যদি কোনো কিছু চায় সেটির মাধ্যমে আমরা বলতে পারি যে আমরা শিক্ষক সমাজ, আমরা যে প্রশিক্ষণে যে সম্মানী রয়েছে সেই সম্মানী নিব না, বিনা পারিশ্রমিকে শিক্ষক সমাজ প্রশিক্ষণ গ্রহণ করবে। এটা প্রশিক্ষণ গ্রহণ করতে বাধ্য। প্রশিক্ষণ এটা সম্মানের কিসের প্রয়োজন? আপনারা 2000 কোটি টাকা এই খাতে ব্যয় না করে আপনারা শিক্ষকদের জীবন মানের দিকে আপনারা নজর দিতে পারতেন। কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি একজন ঢাকা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় একজন আদর্শবান শিক্ষক, আপনি জাতি গড়ার মহান কারিগর, আপনি একজন আলোকিত মানুষ হয়ে আপনি কি করে শিক্ষকদের জীবন মানের দিকে আপনি কোনো কথা না বলে আপনি প্রশিক্ষণের ক্ষেত্রে 2000 কোটি টাকা বাজেট করছেন? এটি শিক্ষক সমাজ মোটেও পজিটিভ হিসেবে দেখছে না। আপনি শিক্ষকদের যদি মঙ্গল চান, শিক্ষকদের যদি ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেন, আপনি শিক্ষকদের যদি পরিবর্তন করতে চান, জীবন মানের পরিবর্তন করতে চান, আমার শিক্ষার্থীদেরকে, আমাদের যে শিক্ষার্থী রয়েছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে, তাদেরকে যদি আপনি সত্যিকারে ভালোবাসেন, তাহলে অবশ্যই শিক্ষকদের জীবন মানের দিকে আপনাকে সর্বপ্রথম নজর দিতে হবে। আমাদের শিক্ষকদের জন্য শ্রেণীকক্ষে বসে কোনো টাকা পয়সার কথা চিন্তা করতে না হয়, পারিবারিক সামাজিক অর্থনৈতিক দিকে তার জন্য চিন্তা না করতে হয়। তাকে আপনি যে কয় ঘন্টা আপনি খাটাবেন, সে কয় ঘন্টা খাটবে। আপনি 24 ঘন্টা বলবেন, আপনাদের কথা শুনবো। আমাদের আঞ্চলিক ভাষায় কথা আছে, যে গরুতে দুধ দেয় তার লাঠিতে খাওয়া ভালো। এটা আমাদের আঞ্চলিক ভাষায়, জানি না স্যার আপনাদের অঞ্চলে কি বলে। সে যদি লাঠি দেয়, আপনারা আমাদের যা করেন, আপনারা বলছেন সকাল 9টা থেকে 5টা তোমাদের এরকম একটা প্রজ্ঞাপন হয়েছিল সাবেক সরকারের সময়, কিন্তু আমরা দ্বিমত পোষণ করছি না। আমরা সকাল 9টা থেকে, সকাল 9টা না 8টা থেকে 6টা পর্যন্ত রাখুন, 8টা পর্যন্ত রাখুন, কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে শিক্ষক সমাজের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলি আপনারা নিরসন করবেন। আমরা সার্বক্ষণিক শিক্ষার্থী নিয়ে কাজ করতে চাই, শিক্ষক সমাজকে, শিক্ষার্থীকে এগিয়ে নিতে চাই, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে চাই। কিন্তু সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে শিক্ষায় যে শিক্ষকদের জীবন মান সেটি আপনারা নিশ্চিত করুন, নইলে আমরা শিক্ষক সমাজ রাজপথে লড়াই করতে বাধ্য হব, রাজপথে নামতে বাধ্য হব। শিক্ষক সমাজ আবার ওরা কিন্তু রাজপথে নামবে। এটা কিন্তু আমাদের শিক্ষক সমাজের জন্য মঙ্গল না। আমরা শিক্ষক সমাজ চাই না রাজপথে নামতে। কেন আমরা শিক্ষক সমাজ রাজপথে কেন নামবো? আমাদের তো রাজপথে থাকার কথা না, আমাদের আন্দোলন করার কথা না। আমরা জাতি গড়ার কারিগর, আমরা কারিগর হিসেবে আমাদের যত নৈতিক দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু আমরা আমার শ্রেণীকক্ষে আমার শিক্ষার্থীকে নিয়ে আমি সময় দিব। যে সময়টুকু আমি রাজপথে দেবো সেই সময়টুকু আমার সন্তান তুল্য শিক্ষার্থীকে আমি সময় দিব। আমার তো রাজপথে থাকার কথা না। অনেক সারি আমার সাথে ইতিমধ্যে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে সকলেই সহমত পোষণ করছেন। আমার সম্মানিত যে যারা সহযোদ্ধা, আমার শিক্ষক কর্মচারী ভাইরা যারা আমার সাথে সহমত পোষণ করছেন, আপনাদেরকে স্যার, আপনাদের সেলুট স্যার। আপনার সাথে সহমত পোষণ করছেন স্যার, এটি স্যার বাস্তব চিত্র। আমরা শিক্ষক সমাজ বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ গ্রহণ করব, এটি হচ্ছে সত্য কথা স্যার। আপনারা সকলে আওয়াজ তুলুন, যে যেখানে আছেন স্যার, সকলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দেই, আমরা শিক্ষক সমাজ বৈষম্য মেনে নেব না। আমাদের শিক্ষায় যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য অন্তর্বর্তীকালীন সরকারকেই দূর করতে হবে, নয় অন্যথায় আমরা রাজপথে নামতে আবারও বাধ্য হব। আমাদের ছলনা করা হচ্ছে আমাদের সাথে, আমাদের বারবার আশ্বাস করা হচ্ছে। সাবেক সরকারের সময় আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছিল, কথার ফুলঝুরি দেওয়া হয়েছিল, কিন্তু আমরা বাস্তবায়ন দেখিনি। তারও এখন পর্যন্ত সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন দেখছি আমাদের যে শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছিল 2000 কোটি টাকা যদি প্রশিক্ষণ ক্ষেত্রে যদি ব্যয় করা হয়, তাহলে আমাদের শিক্ষকদের যে বাড়ি বেড়া চিকিৎসা ভাতা সেটি হচ্ছে না স্যার। সেটি আমার মনে হচ্ছে এটি স্যার, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি স্যার, সেটির দিকেই যাচ্ছে। আমাদের যেহেতু বেতন ভাতার বিষয়ে এখন পর্যন্ত তারা কোনো কথা বলছে না, তারা কোনো শেয়ার করছে না। মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি আমরা যেটি চাইনি, তিনি দেশের সর্বজনীন পেনশন স্কিম আমাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং 10% কর্তন আমরা চেয়েছিলাম, কর্তন বন্ধ হোক। আমাদের যে কল্যাণ ট্রাস্টের যে কল্যাণ ট্রাস্ট বিলুপ্ত করা হোক,
বিলুপ্ত ঘোষণা করা হোক, এবং সরকারি শিক্ষক, সরকারি যে চাকরিজীবী রয়েছে, সরকারি চাকরিজীবীদের ন্যায় আমাদের যে পেনশনের ব্যবস্থা, সেই পেনশনের ব্যবস্থা আপনাদের কি করতে হবে। যেহেতু আপনারা বিপ্লবী সরকার, আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনারা সত্যিকারে দেশের অভিভাবক হিসেবে। আপনার জানি না আপনারা 2 বছর আরো 5 বছর থাকেন, সেখানে আমাদের শিক্ষক সমাজের কোনো আপত্তি নেই, আপনারা সারা জীবন দেশ চালান, কিন্তু আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি হচ্ছে আমাদের বেতন ভাতার ক্ষেত্রে, আমাদের শিক্ষকদের বেতন, জীবনমান, আমাদের শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা যদি দিতে হয় সেটি আমাদের পার্সেন্টেজ আকারে দিতে হবে। পার্সেন্টেজ ছাড়া শিক্ষক সমাজ মেনে নিবে না। অনেকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে, আমরা জানতে পেরেছি শিক্ষকদের ভাতা দ্বিগুণ করা হচ্ছে। মানে দ্বিগুণ বলতে স্যার, আমি 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 2000 টাকা করা হবে। এটা সবচেয়ে স্যার একটা থোক বরাদ্দ দেওয়া হবে। এটি কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা চাচ্ছে আমাদের শিক্ষকদের ভাগ্য পরিবর্তন যেন না হয়, সেটি তারা চাচ্ছে। স্যার আমরা সবাই জেগে উঠি স্যার, এতটুকুই আপনাকে আজকে লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, এই লাইভটি আপনারা মানবিক দৃষ্টি দেখে হলো আমরা শেয়ার করি স্যার। আপনি স্যার আপনার লেখনির মাধ্যমে, আপনি ব্যক্তিগতভাবে লেখেন স্যার, আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিন যে আমরা এটি মেনে নিব না, আমাদের জীবন মান উন্নয়ন করতে হবে, এবং আগামী সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি না করা হলে আমরা আবারও রাজপথে আমাদের সম্মানিত শিক্ষক এবং সম্মানিত সহযোদ্ধা স্যারদেরকে নিয়ে আবারও আমরা রাজপথে নামতে আবারও বাধ্য হব। ইতিমধ্যে আমাদের যে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ স্যার, যারা ভালোবাসেন বা নাই বাসেন স্যার, আমাদের ভিতরে দল থাকতে পারে, বিদল থাকতে পারে, কারো মতামত ভিন্ন থাকতে পারে, কিন্তু স্যার যে ঘোষণা দিয়েছেন, স্যারও ইতিমধ্যে তিনি জানিয়েছেন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ স্যার তিনি বলেছেন আমাদের যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে আমরা রাজপথে আবার আন্দোলনের দিকে যাচ্ছি। আসলে স্যার এটা সত্য কথা, আপনারা সহমত পোষণ করবেন আশা করি। আর সকলে আমাদের এই লাইভটি আজকে শেয়ার করে দিন, যাতে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সরকার কানে পৌঁছে যায় যে শিক্ষক সমাজ এর ব্যাপারটা কিছু হলে শিক্ষক সমাজ মেনে নিবে না। শিক্ষকদেরকে যদি আবার অন্ধকারে রাখা হয়, এই শিক্ষক সমাজ মেনে নিবে না। আমরা শিখেছি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছ থেকে। আপনি মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি যে আন্দোলন করেছিলেন, সর্বজনীন পেনশন স্কিমের বিরোধিতা করেছিলেন, আপনারা এই সর্বজনীন পেনশন স্কিমকে আমি বারবার বলি আপনারা ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। সেই ডাস্টবিনে ফেলে দেওয়া পেনশন স্কিম শিক্ষকদের জন্য আবারও কুড়িয়ে আনার চেষ্টা করেছেন। এটি কিন্তু শিক্ষক সমাজ কখনো মেনে নেবে না। আপনার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। শিক্ষক সমাজ আপনার কাছ থেকে শিখেছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে রাজপথে